সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। রহিন হোসেন প্রিন্স, সবাই তাকে চেনেন, তার টক শো তারকা, সাধারণ সম্পাদক সিপিবি। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ফজলু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের এই টক শো। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কবে বা কতদিন হবে, এই নিয়ে কিন্তু গোড়া থেকেই একটা বিতর্ক। তো সর্বশেষ যেটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এটা স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে মেয়াদ 4 বছরের কম হবে, আরও কম হতে পারে, ঠিক সেই রকম আর কি, মানে 4 বছরের কাছাকাছি সময়ের মধ্যে উনি বলতে চেয়েছেন। আপনি কীভাবে দেখছেন এটাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল রহিন হোসেন প্রিন্স, আপনাকেও আমার অনেক বেশি শুভেচ্ছা। যারা শুনছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমি ওই দিন কয়েকদিন আগে আপনার সঙ্গে এককভাবে এইখানে বসে একটা ফ্রন্ট লাইনে আলোচনা করেছিলাম। সেখানে সম্ভবত আমি বলেছিলাম এটা ছোট গল্পের মতো, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, প্রত্যেক যা হোক। এরপরে শেষ কথা হলো, শেষ হয়ে হইল না শেষ। আমি ময়মনসিংহের ছেলে, গ্রেটার ময়মনসিংহের ছেলে। গ্রেটার ময়মনসিংহে বারি সিদ্দিকী নামে একজন শিল্পী গান গাইতো, বাউল গান। তার গানের একটা কলি আমি বলছি। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সম। আর আপনি যে দেশের সন্তান, সিলেটের সন্তান, সেই সিলেটে আরেকজন লোক জন্মগ্রহণ করেছিল, তার নাম রাধারমণ দত্ত। উনি একটা গান লিখেছিলেন, কারে দেখাবো মনের দুঃখ গো, বুক সিরিয়া অন্তরে তুষেরে অনল জলে রইয়া রইয়া। বাঙালি জাতির বোধহয় দুঃখের শেষ হবে না। কেন মনে হচ্ছে আপনার? এই কারণে মনে হচ্ছে যে যা দিন গেছে তো গেছে, যা সামনে আসছে সেটা আর মিলাইতে পারতেছে না। আগের যারা সর্বনাশ করে গেছে, হাসিনা সরকার 15 বছর মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে, মানুষকে হত্যা করছে, গুম করছে। 4টা ইলেকশনে, বিশেষ করে 14, 18 এবং 24-এর ইলেকশনে কোনো সময় ভোট হয় নাই। 14 সনে কোনো সময় রাতে, গভীর রাতের নিশিরাইতের ভোট হয়েছে। আর এবার হইল আমি আর ডামির ভোট হয়েছে 24 সনে। 15 বছর যাবৎ মানুষ ভোটের মুখ দেখে না। অথচ এই ভোটের রেজাল্ট এহিয়া খান 71 সনে মানে নাই বইলেই, একটা ভোটের রেজাল্ট মানে না বইলেই এই দেশে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে, যতদিন বাঙালি জাতির ইতিহাস আমরা জানি বা আমি জানি আমার ক্ষুদ্র জ্ঞানে, এই ধরনের যুদ্ধ যাকে বলা হয় মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির জীবনে কোনোদিন আসে নাই। এবং 1000 বছরের মধ্যে এটি বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধ। শুধু একটা ভোটের রায় মানে নাই বইলা এখন ওই পোলা পানে কয়, হ্যাঁ একটা ভোটে লাগি কি আমরা এত বড় আন্দোলন করছি। পোলা পান এগুলা, আমি এদেরকে এর চেয়ে বেশি আর বলবো না। যদি কোনোদিন বলতে হয় সেদিন আমাদেরও পোলা পান আছে, তারা উত্তর দিবে। আমি ইউনূস সাহেব সম্পর্কে যে উচ্চ ধারণা পোষণ করি এবং করছিলাম, এখনো সেই ধারণা থেকে সরে আসতে চাই না।
আমি সেই ধারণাই পোষণ করি। এবং আমার মতো যে জনাব প্রিন্স সাহেব বসে আছেন, উনি আমার অনুজ প্রতিম, আমরা একই জেনারেশন, কিন্তু উনি আমাদের 4-5 বছর 6 বছরের ছোট। আমি সামান্য দিনের জন্য মুক্তিযুদ্ধটা পাই নাই, মানে নিজের ডাইরেক্ট যুদ্ধটা করে তাদের জীবনে দুঃখটা থাইকে যাবে। আমি একটা কথা বলতে চাই যে যেভাবে ইউনূস সাহেবকে আমি বাঙালির 100 বছরের শ্রেষ্ঠ সন্তান, বিগত দিনের আগামী দিনের 100 বছরের শ্রেষ্ঠ সন্তান, তবে কথাটা বারবারই বলছি, অরাজনৈতিক, নট রাজনৈতিক। আমাদের অনেক সন্তান আছে, শেরে বাংলা ফজলুল হক আছে, নেতাজি সুভাষ বোস আছে, চিত্তরঞ্জন দাস আছে, মৌলানা ভাসানী আছে, হুসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে, এবং পরবর্তী সময় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল, উসমানী, জিয়াউর রহমান সাহেবেরা আছেন। বাঙালির শ্রেষ্ঠ সন্তানের অভাব নাই। কিন্তু আমি উনাকে মনে করতাম জীবিত মানুষদের মধ্যে উনি বাঙালি জাতিকে পথ দেখাবেন, ধ্রুবতারা। কিন্তু আমার এই প্রথম থেকে এই পর্যন্ত 100 দিনের কথা এবং গতকালকে তার বক্তব্য শুনে মনে হয়েছে ডাল মে কুছ কালা হে। সেই কালাটা কিরকম আমি আপনাকে বলছিলাম যে ইউনূস সাহেব, জনাব মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস 10টা প্রধানমন্ত্রী একসাথে করলে যতটুকু উচ্চ হয় তাদের চেয়ে উচ্চ। কাজে শুধু প্রধানমন্ত্রী থাকার জন্য অথবা প্রধান উপদেষ্টা থাকার জন্য উনি এমন কোনো কাজ করবেন না যে কাজে উনি ছোট হয়ে যান। আমি এখনো তাই বিশ্বাস করি। কিন্তু উনি গতকালকের বক্তব্যটা আমি বুঝতে পারলাম না। আমি বুঝি না, কারণ উনি অনেক মহাজ্ঞানী মানুষ। আমাদের তার বক্তব্য বোঝার মতো অত যোগ্যতা আমাদের হয় নাই। তবে ছোটবেলায় একটা গল্প শুনছিলাম এরকম, যে এক লোক আরেক লোকের কাছে 5,000 টাকা পায়। এটা ছোটবেলার গল্প। আমার সময়ের 5,000 টাকা ছোটবেলায় 5 লক্ষ টাকার মতো। আজকে প্রত্যেক দিন তাগিদ করে, আমার টাকা দাও, আমার টাকা দাও। বাজারে গেলে তাগিদ করে, হাটে মাঠে ঘাটে তাগিদ করে, টাকা দিতে পারে না। পরে একদিন সে নিজেই পাওনাদারের বাড়িতে গেছে, গিয়া বলছে, এই টাকা দিব তোমাকে, কালকে তুমি আমার বাড়িতে আসো, সব কিছু রেডি। তো খুশি মনে পাওনাদার তার বাড়িতে গেছে পরে বলছে, আমার সব কিছু রেডি, তুমি কবে নিবা বলো, তোমাকে বলো এখনই দেন, কবে নিবেন কি। তখন এই কতগুলো তেঁতুলের বিসি তার সামনে এনে হাজির করলো, এই যে তোমার দিয়া দিলাম। আরে এইটা দিয়ে আমি কি করব? তখন বললো, আরে তুমি তো এটা বুঝবা না, তোমার তো এই জ্ঞানই হয় নাই। এই তেঁতুলের বিসি আমি আজকেই লাগাবো, এটা থেকে চারা উঠবে, চারার পরে এটা বড় গাছ হবে, এত তেঁতুল হবে, তুমি টাকা নিবা কত? আমি বেচে এই করবাম, তুমিও ধনী হবা, আমিও ধনী হব। তো এই যে তেঁতুল গাছ লাগানোর কিচ্ছাটা আমি গতকালকে শুনলাম। রেল লাইন কিন্তু হয় নাই, উনি কিন্তু রেল তুলতেছে, বলছে রেল লাইন হবে, রেল তুলতেছে। মানুষ কিন্তু 15 বছর ভোট দিতে পারেনি। বাঙালি জাতি সত্তাকে রক্ষা করতে হইলে আমি এখন বলতে চাই, রিজনেবল টাইম, আবারও বলছি রিজনেবল টাইমের মধ্যে ওনাকে এই চিন্তাটা করতে হবে। রিজনেবল টাইমের কোনো ডেফিনেশন নাই, মানে আপনার কাছে আসছি পরে। প্রিন্স ভাই, আপনি তো শুনলেন, মানে আমাদের ফজলু ভাইয়ের মনে খুব দুঃখ। আপনার কি অবস্থা, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই আপনাকে। ফজলু ভাই আমাদের সিনিয়র এবং ছাত্র আন্দোলনে, এবং ফজলু ভাইয়ের কথা এটা একটু মনে হলো যে ওনার ছাত্র আন্দোলনের সময় ওনার বক্তৃতার একটা অন্য ধরনের আর অনেকের ছিল, সেটা শুনতে অনেকে আমাদের যেত। তারই আদলে উনি ওনার কথা বলেছেন, এবং দুঃখ থেকে শুরু করে সর্বশেষ ওনার কিন্তু আকাঙ্ক্ষার কথাটাও বলেছেন। তা আমি দুঃখ থেকে আকাঙ্ক্ষাটা নিতে চাই, কারণ হয়তো ওনার দুঃখটা আমাদের থেকে আরও বেশি। আপনার উপস্থিত, আপনার কথা খেলে এইটুকু হচ্ছি যে আমাদের বয়সের ওই সময় মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ হয়নি, উনি ছিলেন। কিন্তু পুরো 80-র দশক জুড়ে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনই আমাদের মূলত রাজনৈতিক শিক্ষা। সুতরাং আমরা ক্লাসে যদি রাজনীতির পার্ট এইখান থেকে নিয়েছি, সুতরাং এই ধরনের একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ের পর তার আগে যে কি দুঃখ কষ্ট,
মানুষের আকাঙ্ক্ষা, সেইটাকে সংহত করাটা জরুরি কাজ। আর না করতে পারার এক ধরনের বেদনা আছে, তা সেই বেদনা ন্যাচারাল, ওনার অনেক বেশি, আমার হয়তো ওই বিবেচনায় একটু কম মনে হতে পারে। কিন্তু আমি ওই জায়গা থেকে ছেড়ে আপনি যেটা বললেন সেটা একটু বলতে চাই। দুঃখ তো থাকার কথা ছিল না অতি ভাই, আমার ধারণা এই পয়েন্টে আমরা সবাই একমত হব। ছিল না এই কারণে, কারণ মুক্তিযুদ্ধ তো একটা অনন্য ঘটনা, সেইটার সাথে কোনোটাই তুলনীয় না। কিন্তু সম্প্রতিকালে এইবারের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটলো, যেটাকে প্রথম দিন বক্তৃতায় কিন্তু ইউনূস সাহেব বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেইটা যেভাবে আমরা দেখলাম তরুণ প্রজন্ম বুক পেতে দিল। এবং পুলিশ বলল খালি যেটা মরে সেইটা শুধু না, অন্যরাও আসে, যা অতীত দিনে দেখি না। আমাদের সময় একজন মারা গেলে লাশটা নিয়ে কোনোভাবে যে অন্য কাজ করতাম, এইটা শুধু তা না, এত হাজার হাজার আহত। ওনার বক্তৃতায় কালকে যেটা বললেন 20,000-এর কথা উনি বলেছেন, 19,900 কতজন, কংক্রিট ওনার বক্তব্য। আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে এই অল্প সময়ে, যদি এই আন্দোলন আমরা দীর্ঘ 1 যুগ ধরে করছি, যে পরিমাণ লক্ষ লক্ষ কিশোর তরুণ পরিবার পরিজন নিয়ে অংশ নিল, এটাই তো একটা অভূতপূর্ণ ঘটনা। সুতরাং সেই আকাঙ্ক্ষা ভেস্তে যাবে, এইটা কোনোভাবেই কাম্য না। আমার বক্তব্য হচ্ছে হতে দেওয়া যাবে না। এখন হতে দেওয়া যাবে না বলছি, এখন শব্দ আমাদের হাতে, বাস্তব কথা হচ্ছে হাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। এখন তার প্রধান ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে রাজনীতি মানুষ উনি না, তারপরও আমরা, উনি আমাদের সাথে, আমি আমার দল বা বাম জোটের কথা বলছি, কথা না বলে এই সরকার গঠন করলেও আমরা তার প্রতি সমর্থন ব্যক্ত রেখেছি, কারণ আমরা আশা করেছি অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করুক। এবং আমি কথাটা ছোট ছোট করে বললি, উনি কিন্তু প্রথম ক্ষমতা নিয়ে বললেন যে আমাদের তো এই কাজ না, আমরা আমাদের কাজ শেষ করে যার যার কাজে ফিরে যেতে চাই। ওকে, ভালো কথা, তাহলে সেইটা একটা ছিল। তারপরে আমি এই প্রসঙ্গগুলো বলছি, ওনার সাথে 12ই আগস্ট যখন আমরা অফিসিয়াল দেখা করতে গেলাম, উনার এক উপদেষ্টা বললেন যে আচ্ছা আপনারা তো অনেক চিন্তা করেন, তা আজকে আর সময় নেই, 1 সেপ্টেম্বরতে আলোচনা করব, একটু 7 দিনের কাজ, 30 দিনের কাজ, 100 দিনের কাজ আমাদেরকে একটু পরামর্শ দেন। আমরা বললাম জানতে চাইলে দেব, আজ পর্যন্ত জানতে চান নাই। তাহলে আমরা ধরেছি ওনার 100 দিনের কাজ করব। তা আমি 3 মাস আগে যখন হয় একটা কি বলে টেলিভিশন, এবং যখন জিজ্ঞেস করলো তখন একটা কথা আমরা বলতাম, জনসভায় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা বুঝতে পারছি না। কিন্তু গতকাল ওনার বক্তব্য এবং বিশেষ করে জলবায়ু সম্মেলনে যে ওনার যে সাক্ষাৎকার, তাতে কিন্তু অন্তরের ধোঁয়াশা কথা কিছুটা হইলেও আমরা বোঝার চেষ্টা করতেছি, যা নতুন সংকট তৈরি করবে কিনা সেটি একটি বড় ব্যাপার। কি জন্য 1-2 করে কিচ্ছু না, আমি বলতে পারি এই যে আমরাও কিছুদিন আগে আমি গ্রাম উপজেলা থেকে ঘুরে এলাম, অন্য অঞ্চল থেকে, রাজনৈতিক কারণে। মানুষ তো চায় জিনিসপত্রের দাম ভয়াবহ, তার প্র্যাকটিক্যাল পজিশন দেখতে চাই। উনি যদিও এখানে বলেছেন যে আমি কি বলে যে স্বীকার করেই বলছেন যে এই ক্ষেত্রে আমাদের কোনোটা আমি হাইড করছি না, কিন্তু কংক্রিট ফর্মে যেটা আমরা বলতে চাইছি, কংক্রিট ফর্মে কিন্তু মানুষ কিছু দেখতে পাচ্ছে না। খালি শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্রাম অঞ্চলে অনেকেই বলছে আরো খারাপ সেইখানে। তাহলে সেই জায়গায় সেই মানুষের কাছে কিন্তু ভরসা নেই। কিন্তু এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো সব চাইবো না, আশা করবো না রাজনৈতিক দলগুলো, আমরা চাইবো যে কথা উনি বললেন যে একটা উনি সংস্কার। আবার এই কথাটা একটু আবার বলতে হয় যে অন্য সময়ের অন্তর্বর্তীকালীন সরকার খালি নির্বাচন দিয়ে যেতেন, ওনার কাছ থেকে কিন্তু তার সাথে প্লাস আমরা আশা করি। সেই প্লাস কি, কতগুলো সংস্কারের উনি রূপরেখা তৈরি করলে ঐক্যমতের ভিত্তিতে করে উনি যদি পারেন কোনোটা শুরু করবেন, না হলে নির্বাচিত সরকার হাতে দেবেন, নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু গতকালের ভাষণে এবং ওই আপনার জলবায়ু সম্মেলনে যে কথাগুলো বলেছেন, আমি ধোঁয়াশার কথা এই জন্য বলছি, দেখবেন আমি যতটুকু পড়লাম, উনি সংস্কার নির্বাচনে অনেক কথা বলেছেন, কিন্তু প্রত্যেকটা জায়গায় এক ধরনের কন্ট্রাডিক্টরি আছে। যেমন ট্রেন চলা শুরু করেছে, তা আমি একটু মজা করেই বলতে হয় একটু, যে ট্রেন তো এখন তো আধুনিক ট্রেন, একেবারে লোকাল ট্রেন থাকলেও শুরু করার পরে গন্তব্যর টাইম থাকে, আর আমরা মেট্রো রেলের যুগ, তো এই টাইম তো উনি দেন নাই। তো টাইম না দিলে তো কনফিউশন বাড়বে। শুধু তাই না, দেখবেন উনি বলছেন আবার যে নির্বাচন কমিশন অল্প দিনে গঠন করে তারা কাজ শুরু করবে বলে, আবার কিন্তু উনি বলছেন, আমি স্ববিরোধিতার কথা বলছি, যেখানে কনফিউশন ধোঁয়াশা বাড়ছে, উনি বলছেন যে আমরা যে সংবিধানে যদি কোনো সংস্কার আসে নির্বাচন ব্যবস্থা নিয়ে, সেইটাও ওই নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজে লাগবে। তার মানে আপনি সংবিধান সংস্কার না করে তো তাহলে নির্বাচন সংস্কার এবং অন্য কাজে আগাচ্ছেন না। তার মানে পুরো জিনিসটা যেটা করতে চান উনি, কিন্তু দেখলাম উনি বলছেন যে রাজনীতিতে নীতি কাঠামো আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তার কাজ করবে, এই জায়গাটা যাবে। এটা তো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে কি এটা উনি কত সময় চান?
তাহলে যে কথা ওইখানে উনি বললেন, যদি ওই কথাটা আমি একটু খুব বিনয়ের সাথে বলি, আমি জানি না উনি কিভাবে বললেন যে একটা সরকার, এখন তো আমাদের সংবিধানে 5 বছর আছে, উনি ব্যক্তি প্রস্তাব দিতে পারেন 4 বছর, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলে সংস্কার হলে কেবল 4, তার আগে তো কেউ কংক্রিট ফর্মে বলতে পারেন না। কিন্তু উনি বললেন যে অনেকের মতের ভিত্তিতে। তা আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমার কমিউনিস্ট পার্টি বাম জোট, আমরা তো কখনো এটা এখনো বলিনি, এই আলোচনা হয়নি। আমার জানা মতে আরও আমাদের সাথে এখন বিএনপি সহ গণতান্ত্রিক যে দলগুলো তাদের সাথে কথা হচ্ছে, আমরা তো অন্য দলগুলোর এই খবর যাই না। তাহলে উনি কি এটা কি চাপাই দেওয়ার কথা বলছেন, যেটাও প্রত্যাশিত না। কিন্তু ওইটার মধ্য দিয়ে উনি বললেন যে ওইটা আসলে পরে নির্বাচনের সংস্কার দিকে যাব। এই সামগ্রিকভাবে মানে নির্বাচনটা আমাদের তো বাঙালির মধ্যে কোনো একটা পয়েন্টকে আমরা ফোকাস করি, নির্বাচনটা সামনে চলে আসছে অন্যগুলোর থেকে, এই ধোঁয়াশাটা রাখছেন। কিন্তু আমি প্রত্যাশা করব এই যে ধোঁয়াশা উনি তৈরি করেছেন, আর দেরি না করে এটা কাটানোর কাজ করবেন। আরেকটা ধোঁয়াশা আছে, খালি বলে রাখি, সবাই দিলে পরে বলবো, সেটা হচ্ছে আমার বিবেচনায় এটা একটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছেই, আমি সংস্কার নিয়ে যতটুকু ওইটুকুই বললাম, আপাতত আর বাড়লাম না। যে এর আগে আমি একটু বললাম যে উনি প্রথম ভাষণে বলেছিলেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, খুবই পারফেক্টলি বলেছিলেন, আমরা একমত। কিন্তু এইবার উনি একাধিকবার বিপ্লবের কথা উচ্চারণ করলেন। এখন এইটা তো কতগুলো রাষ্ট্রবিজ্ঞানের কথা, বিপ্লব, অভ্যুত্থান, এবং এক একটা টার্মিওলজির একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে। তাহলে এটা কোন টার্গেট, সেইটাও আমি মনে করি একটা বড় আলোচনার দাবি রাখে। এবং আমি আমাদের দলের পক্ষ থেকে মনে করি যে এই ব্যাপারে ওনার একটা ব্যাখ্যা পরিষ্কার করা দরকার। কেন প্রশ্নটা তোলার জন্য বলি, অনেকে কিন্তু দেখবেন, আমি তাদেরকে অত গুরুত্ব দিচ্ছিলাম না, যে কারণ তারা হয়তো আমাদের সাথে কি বলে রাজনৈতিক পড়াশোনার হয়তো ডিফারেন্স বা তার থাকতেও পারে। কেউ বিপ্লবের কথা বলে প্রথমে আসছেন দ্বিতীয় স্বাধীনতার ডিক্লারেশন, আসছে সংবিধান ছুঁড়ে ফেলানো, আসছে যেন মুক্তিযুদ্ধতে প্রকারান্তরে বিতর্কিত করা, অনেকে মনে করেন। তাই এইরকম জায়গায় তো ওনার যাওয়া উচিত না। ওনার সাথে 2বার দেখা হয়েছে, ওনাকে কিন্তু অনেক কথার মধ্যে এই কথাটা আমরা শেষে ওঠার সময় বলে এসেছি যে আপনার প্রতি অনুরোধ, এমন কোনো বিতর্কিত কাজ করবেন না যা আপনাকে বিতর্কিত করার সুযোগ পায়। তাহলে কিন্তু পতিত স্বৈরাচার, অগণতান্ত্রিক শাসনের মধ্যে দীর্ঘ যে অপশক্তি বেড়ে উঠেছে তারা, আর বিদেশে পাশের আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু অপতৎপরতার সুযোগ পাবে, যা আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। এটা করবেন না, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে ফজলু ভাই, অনেকগুলো মৌলিক প্রশ্নের উত্থাপন করেছেন। তবে তার বক্তব্যের মধ্যে একটা রহিম হোসেন প্রিন্স এটা বলছেন যে নতুন সংকট তৈরি করবে। কি সেই সংকট আপনার বিবেচনায়? জনাব রহিম হোসেন প্রিন্স আমার ভাই যে কথাগুলো বলছে এত সুন্দর করে গুছিয়ে বলেছেন, এবং আমি এটা এমনভাবে কনভিন্সড হয়েছি যে এর বাইরে গিয়ে কথা বলার কিছু নাই। তবে আমার জানতে খুব ইচ্ছা করে, সংস্কার উনি কি কি সংস্কার করতে চান বলেন না কেন? উনি 6টা সংস্কারের কমিশন খুলছেন, সেই 6টা সংস্কারে যদি হ্যাঁ পরে 10টা, 6টা আরো 4টা, পরে আরো 4টা 10টা, আই এম সরি না, ঠিক আছে। কিন্তু উনি 6টার কথা বলেছেন গতকাল। আমার ভয় লাগে কেন জানেন? আমার ভয় লাগে এই কারণে যে আমি যখন এই পোলাপানগুলার কথা দেখি, আমি এখনো পোলাপান বলতেছি কিন্তু এদেরকে, আমি যে এদেরকে পোলাপান দেখি, এরা যে কথা বলে কতগুলা, যেমন একটা ছেলে বলছে আজকে, এবং এরা এত ক্ষমতাশালী যারা ইচ্ছা করলে ইউনূস সাহেবকে যে কোনো কথা শোনাতে পারে। সে বলছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়া ছাড়া নির্বাচন হবে না। আমি একজন লয়ার সুপ্রিম কোর্টের, এবং আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি। আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, এটার একটা স্পেশালিটি আছে। যে যত 1 লাখ ধরনের অ্যাডভোকেট আছে এর মধ্যে হয়তো বা 100 সিনিয়র অ্যাডভোকেট আছে, আমি তার একজন, অফিসিয়ালি নন অফিসিয়ালি। আমি বলি একটা মার্ডার কেস এফআইআর থেকে ধরে এপিলেট ডিভিশন পর্যন্ত যদি একজন লোকের ফাঁসি হয় অথবা যাবজ্জীবন হয়, যেগুলা বর্তমান সরকারের স্বৈরাচারীদের বিরুদ্ধে হচ্ছে, শেখ হাসিনা সহ এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে হচ্ছে, এগুলার বিচার তো কমপক্ষে মানে মার্ডার কেসের সেন্টেন্স ডাকলে, কনভিকশন ডাকলে পরেই মিনিমাম যাবজ্জীবন, উপরে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি। তাইলে ফাঁসি হইল বা যাবজ্জীবন হলো জজ কোর্টে বা ট্রাইব্যুনালে, তারপরে এটা আসবে ওতে হাইকোর্টে,
হাইকোর্টে আইসা কতদিন যাবে, তারপরে আসবে অ্যাপিলেট ডিভিশনে। বাবর সাহেবের কেসটা দেখেন, তাদের ফাঁসি হয়েছে 2011 সনে, আজকে 2024 সন, তাদের ফাঁসি কার্যকর হয়েছে, বিচার তো শেষ হয় নাই, এখন তারা মুক্তিও পাইতে পারে। এই যে একটা বিচার চলবে 20 বছর যাবৎ, সেইটা ফাইনাল না করিয়া কিছুতেই নির্বাচন করা যাবে না, এই যে কথাবার্তা, মানে শুনলেও মনে হয় আল্লাহ তুমি আমাকে নেও না কেন, মৃত্যু দেও না কেন। কারণ এইসব বাচ্চা ছেলেপেলের কথার কি উত্তর দিব? কিন্তু এরাই এখন বাংলাদেশের আরও যা দেখি, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি, বাজার তারা কন্ট্রোল করতে পারছে না, কিছুতেই না। মানুষের জীবনযাত্রা, এই যে প্রত্যেক দিন ময়মনসিংহ গাজীপুরের রাস্তা বন্ধ থাকে, গার্মেন্ট, সব কিছু, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিচ্ছুই করতে পারছে না। কিন্তু আপনি মামলা মোকদ্দমা দেখেন, আমি বলি খুব সুস্পষ্টভাবে, বাড্ডা থানার একটা মামলায়, আমি এদেরকে সমর্থন করে বলছি না, একটা মামলায় 53 জন সিনিয়র সচিব এবং সচিবকে আসামি করা হয়েছে। কথা হইল এটা একটা দেশ, সেই এটা একটা দেশ হইতে পারে? তারা কি করতেছে? তাহলে বাইর করা উচিত না বাদীকে এইটার? আপনি প্রমাণ করেন 53 জন সচিব গিয়ে ওখানে গুলি করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে যে বাদী জানেই না, জানে না, কিন্তু এমন লোককেও আসামি করছে। ওই যে কামাল সাহেব, যিনি ইউনূস সাহেব যেদিন শপথ নেয় ওদিন যিনি সমস্ত ব্যাপারটা সংগঠিত করছেন, কামাল সাহেব সিনিয়র সচিব, উনিও আসামি, এই 53 জনের একজন। আমার পরিচিত 15 জন রাষ্ট্রদূত এবং হাই কমিশনার রিটায়ার্ড, তারা সব আসামি। এটা কি মস্করা একটা দেশ নিয়ে? আপনারা কি করেন এখানে? কেন বসে আছেন? এই লোকটাকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে? কে বাংলাদেশের? কারণ লেফটেন্যান্ট জেনারেল হইলে খুব বড় মাপের মানুষ হয়ে যায় নাকি? লেফটেন্যান্ট জেনারেল, আরে দেশটা স্বাধীন করছে বলে বাংলাদেশের ছেলে তো কর্নেলই ছিল না, আমরা স্বাধীন করছি বলে তোরা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হইছ। লেফটেন্যান্ট কি করে এরা? আপনি যদি শুনেন, আমার আপনি কালকে আমি দাওয়াত করলাম, দুজনে আমার রুমে আসবেন, মানুষের কান্না খালি দেখবেন। গতকালকে একটা মেয়ে, একজন মহিলা এসে, সিনিয়র ডাক্তার, আমার কটিয়া দিতে পারি, ডাক্তার মেহেরুন্নেসা, বিখ্যাত ডাক্তার, তার ছেলে ডাক্তার সাকিব ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়া পাশ করছে, ডাক্তার হয় না এখন, ওইটার কি বলে ইন্টার্নি। ওদের কার সাথে কি স্বামী মারা গেছে, তার ভদ্র মহিলা মেহেরুন্নেসা, হঠাৎ করে দেখে বাড্ডা থানার 15 নম্বর কেস, এটাতে মা ছেলে দুইজনই আসামি, জীবনে তারা কোনোদিন পলিটিক্স করে নাই। ভয়াবহ ব্যাপার। তাদের 4-5টা ক্লিনিক আছে, সব বন্ধ না, দখল করে নিছে। এইটা দখল করার জন্য মা ছেলেরা আসামি করছে, মা ছেলে এখন ঘুরে ঘুরে বেড়ায়, কান্না। এটার বিচার কোথায় পাবে? হাইকোর্টে গেলে কই কেসে তো জামিন দেওয়া, আগাম জামিন দেওয়া যাবে না। এটা আবার কেমন কথা হলো? আমি আপনাকে খুব দুর্ভাগ্যজনকভাবে বলছি, এটা আমার দুর্ভাগ্য, বাসানটেক থানা একটা মামলা হয়েছে, তার সমস্ত আসামি হইল আমার তারাইল থানার, এবং তারাইল থানা বিএনপির 15 বছর যাবত যে এসএলটি সেক্রেটারি আছে লিটন হইল আসামি, তার সমস্ত কমিটি বাড়ি হইল তারাই, আসামি হয়েছে বাসানটেকের। জীবনে কোনোদিনে আসেও নাই, দেখাও নাই, আসামি হয়েছে। ওদের বাড়িতে গিয়ে পুলিশে দৌড়াইতেছে, আর এখান থেকে ফোন করে কইতেছে জনে যদি 5 লাখ করে টাকা দাও তাহলে ছেড়ে দেবো। এটাই আসল ঘটনা। এই যে একটা সরকার চলছে, হ্যাঁ, বাদ দেওয়ার ভাতার না, কিল মারার গুসাই, জিনিসপত্রের দাম তুমিও করতে পারো না, মানুষের শান্তি দিতে পারো না, ঘুম দিতে পারো না, তুমি হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা কারা করতেছে এদেরকে ধরো। এতে করে আমি আপনাকে বলি, এতে করে রাজনীতিবিদদের নামে দুর্নাম হইতেছে, আমাদের রাজনীতি কলঙ্কিত, কলুষিত হইতেছে। আমি এইটুক বললাম যে এই যে মিথ্যা মামলা বন্ধ করতে না পারলে এখন বাংলাদেশ কিন্তু বাঁচবে না। আপনার নামে হঠাৎ করে দেখবেন মতিউর রহমান চৌধুরী একজন আসামি, উনি একজন আসামি, অজ্ঞাত তো আছেই, এবং অজ্ঞাত আমাকে তো আছেই, কোনো কারণে আসামি করে, ইভেন আইনটা তার আইনটা না, সিদ্ধান্তটা তাদের এরকম যে কেউ আসামি হইলে পরে এটার এফআইআর এর নাম থাকলে বেল চাইতে পারবে না। এর একজন যদি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি কেউ আসামি করে দেয়, উনি তো বেল পাবেন না। আপনার কাছে আমি আসছি এই প্রশ্নে, আবার আপনি বলতে পারবেন প্রিন্স ভাই, আপনি তো শুনতেছেন। আমি একটা মানে প্রসঙ্গটা পাল্টে দিই। প্রসঙ্গটা হচ্ছে যে দল নিষিদ্ধ করার একটা বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে,
যেটা ইতিমধ্যেই সংবাদপত্রে ছাপা হয়েছে। আপনি কি মনে করেন দল নিষিদ্ধ করাটা মানে কতটুকু যৌক্তিক বা কি অবস্থা? আমি ওইটা যাওয়ার আগে অনুমতি দিলে একটা কথা খালি একটু, যে আলোচনাটা উঠছে, আমি আলোচনাটা আমার বিবেচনায় যে আমরা সবাই করছি, আমি যদি ভুল না করি, আমার ধারণা ভুল হচ্ছে না, আমরা চাইছি যে এই সরকার বা তার আন্ডারে থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ না হোক যা তাকে ক্ষতি করে, তার মানে আমাকে গণ অভ্যুত্থানে প্রশ্নবিদ্ধ করবে। এই তো, যেমন আমি একটু না বলে পারছি না, ধরেন এইবারের আন্দোলনে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ছাত্রনেতা রিজভী, ছাত্র ইউনিয়নের নেতা, শহীদ হয়েছে উত্তরাতে, এবং ছাত্র ইউনিয়নের নগরের সভাপতির এখনো গায়ে স্প্লিন্টার, সেটা বাদ দিলাম। আপনি এক হতো আমাদের পত্রিকা, আপনি জানেন আমাদের এখানে কম্পোজিটরে কাজ করতো, পরে একটা ন্যাশনালিতে কাজ করতো, ও মারা গেল এসে আপনার এই যে কি বলে যাত্রাবাড়িতে। প্রথমে ওর লাশটা নিয়ে, তখন তো লাশ কোনোভাবে নিয়ে যায়, কোনো সার্টিফিকেট পাচ্ছিল না, তা আমরা কথাবার্তা বলে এটা হলো। পরে তার ভাই একদিন আসছে, বোঝার জন্য বলছি কি সরকার এটা নজর না দিলে সে ভুল করবে, কারণ ফজলু ভাইয়ের কথাগুলো গুরুত্বপূর্ণ। পরের দিন ভাই এসে আমাকে বলছে যে ভাই একটা তো ঘটনা একটু আপনাকে জানাই। কি? আমার ভাবি থাকেন বরিশালে, তাকে নিয়ে এসে কারা জানো এইরকম 200 না কতজন আসামি করছে, বাড়ি চলে গেছে, এখন কি করি কোন, তো আমরা তো কাউকে চিনি না। আমি আর আগালাম না। আমি বলছি সরকারের তো এইসব জায়গায় নজর দিয়ে এই সংকট দূর করতে হবে, নাহলে তো সে তো নিজেই ফাঁদে পড়বে। এইটা একটা, আমি এটা মনে করি যে তার অন্যান্য কার্যক্রম, আর বিশেষ করে এটা হচ্ছে এখন যে বিচারিক কার্যক্রমের কথা হচ্ছে এইটাই। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা ছোট প্রশ্ন তুলি, কারণ উনি অ্যাডভোকেট ফজলু ভাই তো ভালো বলতে পারবেন। আমরা আমাদের দল এবং বাম জোটের পক্ষ থেকে পরিষ্কার দাবি ছিল, আছে, লিখিত বলেছি যে এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, যারা জড়িত, নেপথ্যের নায়ক যারা, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হোক। কিন্তু আমি জানি না কেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো একটা ভিন্ন কারণে গঠিত, এটা তো আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। আমি প্রশ্নটা তুলে রাখলাম। 2 নম্বর, এটা আমরা একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে আমরা বলেছিলাম যে আপনি এই ধরনের একটা বিচার কার্যক্রম করছেন, একেবারে আমি অফিসিয়ালি বলেছি বলে এখানে রিপিট করছি, যে আপনারা এইখানে ওই যে কি বলে চিফ প্রসিকিউটর, এমন মানুষকে কেন দিচ্ছেন যিনি বিতর্কিত, যুদ্ধ অপরাধীদের, ওই যে 71-এর ঘাতকদের ছিল। আমাদের দেশে কি আরও কিল নাই? প্রচুর আছে। কারণ আমি এই কোশ্চেনগুলো তুলছি যে আপনি যখন এইগুলো করবেন, জেনুইন জায়গা না করলে পরে কিন্তু নানা প্রশ্নবিদ্ধ হলে আলটিমেটলি সবই আমাদের ঘাড়ে পড়বে। এই প্রসঙ্গ। আর রাজনৈতিক দলগুলোর ব্যাপার আমাদের জেনারেল পজিশন, আমরা এটা বলেছি, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। সেটা আমরা মনে করি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। কোনো কারণে কোনো ঘটনার সাথে জড়িত ব্যক্তিবর্গ, একটা টাইম ফ্রেমের বিষয় থাকে, সেটা অন্য জিনিস। আমরা মনে করি এইটা কোনো ভালো উদাহরণও না। এবং আমাদের এইখানে দেখবেন যে বাংলাদেশে, আমি অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমরা অভিজ্ঞতায় দেখেছি, আমরা অনেক সময় অনেককে নিষিদ্ধ করার কথা বলেছি, কিন্তু শেষ বেলায় ফলটা ভালো হয় না। কারণ তার তো একটা রাজনীতি, তার একটা সামাজিক সাংস্কৃতিক ভিত্তি থাকে। আমাকে কিন্তু পাল্টা রাজনীতি দিয়ে, পাল্টা জিনিস দিয়েই সেটাকে প্রতিহত করতে হয়। সেই কাজটাই করা দরকার এবং মানুষ ডিসিশন নেবে, সেটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে সংবিধান পরিবর্তনের মূল ভিত্তি কী হওয়া উচিত? কেউ কেউ বলছেন গণতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতিতেই এই পরিবর্তনটা। এখন তো আমরা সংবিধান সংশোধন গল্পে একটা কমিশন হয়েছে, আমরা কিছু কিছু খসড়া আলোচনা শুনছি, তো আপনার বিবেচনায় কি? আপনাকে ধন্যবাদ। এমন একটা সুন্দর প্রশ্ন করেছিলেন সংবিধান। আমি আপনাকে বলি, আমি গতকালকে অথবা পরশু 2 দিনই আমি খুব মন দিয়ে বর্তমান সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আসিফ নজরুলের আমি সংবিধান বাংলাদেশের 72-এর সংবিধান সম্পর্কিত বক্তব্যটি আমি শুনেছি। আমার কাছে সবসময় মনে হয় আসিফ নজরুল বয়সে আমার চেয়ে 18 বছরের ছোট হলেও জ্ঞানে গুণে তারা আমাদের চেয়ে অনেক বেশি। ওরাকে লেখায় পড়ায়, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আনিসুল হকের সঙ্গে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, সাহিত্যিক আনিসুল হক। তার কথাগুলোই আমার কাছে মনে হয়েছে সত্য কথা বলেছেন, শ্রেষ্ঠ কথা বলেছেন। উনি বলেছেন 72-এর সংবিধানের মতো এমন ওয়েল রিটেন সংবিধান পৃথিবীতে খুব কম আছে। এবং উনি বলেছেন 72 সনে যে 34 জন লোক সংবিধান কমিটির ছিলেন, মানে মেম্বার ছিলেন, হেডেড বাই মিস্টার ডক্টর কামাল হোসেন, তাদের মতো উকিল, তাদের মতো আইনজীবী, তাদের মতো জ্ঞানে মানুষ বাংলাদেশে আপাতত আর আসবে না। উনি নিজে বলেছেন যে 34 জন লোক, আমি যদি আপনার কাছে নাম বলি, শরীর শিহরে ওঠো, আসাদুজ্জামান খান, মনোরঞ্জন ধর, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ক্ষিতীশ মন্ডল, এইরকম বহু লোক, আব্দুর রহিম, এরকম বহু আইনজীবী
আমি নাম বলতে পারি আপনাকে, হাফেজ হাবিবুর রহমান, বিখ্যাত ব্যক্তি এরা, ব্যারিস্টার মুনতাকিম চৌধুরী, এরা মিলে একটা ড্রাফট করেছে। 309 ঘন্টা বিতর্ক হয়েছে। এই বিতর্ক পৃথিবীর ইতিহাসে খুব কম সংবিধান লেখার সময় হয়েছে, পাশ করার সময় হয়েছে। এইরকম একটা সংবিধান করা হয়েছিল এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো সময় জাতীয় স্বার্থে, কোনো সময় দলীয় স্বার্থে, হয়তো বা কোনো সময় ব্যক্তি স্বার্থে সংবিধানের কিছু কিছু পরিবর্তন আসছে, যে অনেকগুলো পরিবর্তন আসা উচিত ছিল না। এখন যদি সময়ের সঙ্গে, যুগের সঙ্গে তাল মিলিয়ে সংবিধান করতে হয়, ফাউন্ডেশন তো ঠিক আছে, সেই ফাউন্ডেশনের উপর দ্বারা এটা সংযোজন এবং সংশোধন করা যাইতে পারে। এবং সেই সংযোজন এবং সংশোধন করলেও এটা ইট মাস্ট গো টু দ্য পার্লিয়ামেন্ট, দি মেম্বার অফ পার্লামেন্ট। আপনি পার্লামেন্ট বলবো না, আমি গণপরিষদই বল। তাহলে একটা নতুন করে যদি তারা বেশি বিতর্ক করতে চায় যে সংবিধান ফেলে দেবে, তাহলে সংবিধান সব ফেলে দেওয়া হলো, নির্বাচন একটা হবে শুধু গণপরিষদের। আমি প্রস্তাব করছি গণপরিষদের, এটা বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কমিউনিস্ট পার্টি যাবে, বলবে আমি এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং এইরকম সংবিধান করতে চাই। ইসলামিক পার্টি, জামাত সহ যারা আছেন, হেফাজতে ইসলাম, তাদেরকে আমি শ্রদ্ধা করি, তারা যাবে ইসলামী আন্দোলন, যে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করব। আমি যাব, আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আরেকজন যাবে, বলবে আমি মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠা করব। যাক, গিয়ে পিপুলের কাছে দিবে। লেট দ্য ওনার অফ দি কান্ট্রি, দেশের মালিক যারা, সাতের কথারা, মানে 7 আর্টিকেল অনুযায়ী জনগণ, আমি শেষ করে ফেলতে, জনগণ এই দেশের মালিক, সেই মালিকেরা বলুক সংবিধানটা কি হবে। এটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বললাম। আর যদি সংবিধান, নতুন সংবিধান করতে হলে এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। আর যদি পুরানো সংবিধান রাইখে সংশোধন করে, সেটাও পার্লামেন্টে এটা পাশ করতে হবে 2/3 মেজরিটিতে। এবং যার জন্য সমস্ত পলিটিক্যাল পার্টি এখন ডাইকে বলতে হবে যে এই আমরা সংশোধনগুলো করতে চাই, আপনারা সবাই যদি রাজি থাকেন, আগামীতে যারা পার্লামেন্টের যে দল আসবেন, আপনারা এটা আমাদেরকে পাস করে দিবেন, না হলে তো রেটিফিকেশন হবে না। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? কাজে আমি আপনি যদি শেষ কথাটা বলতে চাই, একমাত্র পথ খুব যৌক্তিক সময়ে, এইটা 4 বছর না, এটা 4 বছর না, কিছুতেই না, খুব যৌক্তিক সময়ের মধ্যে, এটা ইট মে টেক অনলি 1 year, 1 year 6 months ম্যাক্সিমাম, এত লাগার কথা না। দ্যাট উইল বি। আর কি সংশোধন তারা কি করতে চায়? তারা যদি সব সংস্থা করে ফেলতে চায়, এত জ্ঞানী গুণী মানুষ, তা এই দেশে যারা পার্লামেন্ট মেম্বার যারা হবে, তারা কি করবে? এখানে আঙ্গুল চুষবে বসে বসে পার্লামেন্টে, তাদের আর কোনো কাজ নাই নাকি? সব সংস্কার করে দিবে। ফজলুল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। রুহুন ভাই, আপনি বা আপনার মানে পার্টি পজিশনটা কি সংবিধান প্রশ্নে? আচ্ছা, আমি সংবিধানের 3টা কথা ছোট ছোট করে বলি। আমি সেই দিক থেকে, তাহলে আমি সেই দিক থেকে আসি। মানে আমি কথাটা একটু ইচ্ছা করে আপনাকেও, আজকে আপনি সিনিয়র, ফজলু ভাই আছে, এই জন্য একটু অনিয়ারও বলতে চাই যে আমরা সর্বশেষ যে প্রধান উপদেষ্টা বৈঠকে গত মাসের 5 তারিখে গেলাম, তার সংবিধান নিয়ে বাম জোটের আমাদের পজিশনটা আমি বলেছি। সংবিধানে আমার অন্যটা ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। সেখানে আমরা বলেছি যে এই মুহূর্তে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করা দরকার, এটা 1। 2 নম্বর, আমরা এখানে প্রশ্ন তুলেছিলাম যে সংবিধান নিয়ে আপনি নাম দিয়েছেন সংবিধান সংস্কার কমিটি, ঠিকই আছে, এবং আগে একজনকে দায়িত্ব দিয়েছিলেন, পরে বাদ দিলেন। এটা নিয়ে কিন্তু কতগুলো সংশয় তৈরি হয়েছে, এগুলো কাটানো দরকার। কারণ এমন একজনকে দিয়েছেন, তিনি সংবিধান নিয়ে এমন মত পোষণ করে যেটা সাংঘর্ষিক, ওই সংস্কারের জায়গা। এইটা বলার পরে উনি কতগুলো কুইক রিয়াকশন দিয়েছেন, আমি সেই রিয়াকশনটাও বলছি পজিটিভ। বলার সাথে সাথে একজন প্রথমে বললেন, পরে প্রধান উপদেষ্টাই কথা টেনে নিলেন। উনি বললেন পরিষ্কার যে আচ্ছা, ওনার মত উনি বলুক, আপনাদের মত আপনারা বলেন, যতটুকু ঐক্যমত্য হবে আমি ততটুকু গ্রহণ করব। সেকেন্ড বললেন, যদি কোনো কোনো পয়েন্টে দেখি অল্প দ্বিমত আছে, আমি আলোচনা করব, ঐক্যমত্য হলে গ্রহণ করবো, নাহলে করবো না। আমি এটাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ দিই। এই হচ্ছে আমি পড়া। আমি আশা করব সরকার এইখানে থাকবে, তাহলে অনেক বিতর্কের অবসান হবে। এবার আসি আমাদের পার্টি পজিশন। আমরা বলেছি, আমি ব্যাখ্যা দিচ্ছি না, উনি অনেক কথা বলেছেন, যে আমরা এটাও একটু খালি তথ্য দেই। 1972 সালের যখন এই সংবিধান প্রণীত হয়, 17ই অক্টোবর, 4 নভেম্বর তো হলো, 17ই অক্টোবর তৎকালীন আমাদের পার্টির
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কতকগুলো প্রস্তাবনা হাজির করা হয়েছিল বিকল্প। আমাদের কাছে মনে হয়েছিল এটা আরো আলোচনা দরকার এবং এই কাজগুলো দরকার, এবং ওই সময় বাংলাদেশ ছাত্র জনতার কতগুলো রিকমেন্ডেশন দিয়েছিলেন, মহিলা পরিষদও দিয়েছিলেন। তার কিছু গ্রহণ করা হয়েছে, কিছু হয়নি। প্রসঙ্গক্রমে বললাম, তার মানে এই সংবিধান নিয়ে কোশ্চেন অনেক আগে থেকে ছিল, কিন্তু আমরা মনে করি সংবিধানের মূল ভিত্তি যথাযথই আছে। আমরা যার জন্য আমাদের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পজিশন হচ্ছে ৭২-এর সংবিধানের মূল ভিত্তি ঠিক রেখে তার যে অসম্পূর্ণতা আছে দূর করতে হবে। অসম্পূর্ণতা আছে আমরাও মনে করি। তারপর ধরেন নতুন আলোচনা হচ্ছে, যেমন ধরেন ৭০ অনুচ্ছেদ, আমরা ওইটা কি রিভাইভ করবো কেন? আমরা পুরোপুরি বাতিল চাই না। একটা প্রশ্ন আছে, ধরেন আমাদের খালি বাঙালি জাতিসত্তার স্বীকৃতি, আদিবাসীদের স্বীকৃতির জায়গাটা নাই। ধরেন এখন একটা আলোচনা উঠছে যে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপার, আমরা মনে করি খুবই যথাযথ, আলোচনা হওয়া দরকার। রাষ্ট্রপতির ক্ষমতার জায়গায় আসা দরকার। আমরা যেমন নির্বাচনের ব্যাপারে বলি আনুপাতিক পদ্ধতি করতে হবে, এইখানে দেখলাম বিএনপি তাদের পজিশনটা হচ্ছে দ্বিদলীয়। তাহলে এইটা আলোচনার মধ্য দিয়ে এগুলো সব সংশোধনীর জায়গায়। আমাদের যেমন আরো জায়গাগুলো আছে, যেমন ধরেন আমি আর বাড়াচ্ছি না, যেমন মৌলিক আমরা বলছি অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান অধিকার, আমরা বলছি এটাকে এমনভাবে করতে হবে যাতে করে রাষ্ট্র এটা দিতে বাধ্য হয়, খালি কথার কথা না থাকে। এই একটা, আর এটা তো সত্য আমাদের এই কাঠামোর মধ্যে অনেক কিছু পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে যেগুলো করে নিয়ে আসা হয়েছে, তা কিন্তু যখন যে ক্ষমতায় কিছু প্রয়োজনীয় ছিল তারা তাদের ওই নিজের ক্ষমতা এমনকি স্বৈরাচারী কাঠামো অব্যাহত রাখার জন্য করা হয়েছে। সেইগুলো কোনো অসুবিধা নেই, এগুলো আমরা রিভিজিট করি, আলোচনা করি, ওইটা যেটা করা যায় সেইটা করতে হবে। এই ব্যাপারে আমাদের পরিষ্কার। এই হচ্ছে আমাদের জেনারেল, অল্প কথা আমি বললাম। আমাদের পজিশন হচ্ছে এইগুলো নিয়ে যে সংস্কার কমিটি হয়েছে, আমরা বলি আমরা এটা নিয়ে ইচ্ছা করে কোনো বিতর্ক করতে চাই না। এত সবের পরে যারা করেছেন দেশের মানুষের সাথে নিয়ে তারা একটা প্রথমে রিকমেন্ডেশনটা করে যাক, করার পরে ওই যে বললাম প্রধান উপদেষ্টা যে কথা আমাদের উপস্থিতিতে বলেছেন ওই কাজটুকু উনি করুক, যতটুকু গ্রহণ হবে। কারণ ইতিমধ্যে কিন্তু দেখবেন জিনিসটা পরিষ্কার, কমিউনিস্ট পার্টি, বামপন্থী, বিএনপি, অন্যরা কতটুকু বলছে এটা পরিষ্কার কথাই। আর একটা জিনিস যেটা আমি খুব দৃঢ়তার সাথে বলছি, আমি খুব অত ওনার মতো ফজলু ভাই সিনিয়র, উনি যেভাবে বলতে পারে আমি সেভাবে বলতেও চাই না, খুব সফট ভাষায় বলি। মনে রাখতে হবে আমরা তো একটা কি বলবো সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যেই ওত নেওয়া সহ করেছি, তাহলে এই যে সংশোধনী সেও তো করতে হবে আমার উইদিন আওয়ার ফ্রেমওয়ার্ক। এর বাইরে কেউ যদি মনে করেন ছুঁড়ে ফেলে দেবো, এগুলো বাদ দিয়ে নতুন একটা 47-এর ধারাবাহিকতা নতুন কিছু করব, এইটা সারা দেশকে একটা নতুন এনার্কির দিকে নিয়ে যাবে। সেইটা কিন্তু এই সময় ডিমান্ড করে না। তখন ওনারা রিকমেন্ডেশনটা করুক, যা মনে করেন। আমি আমার কমিউনিস্ট পার্টিতে তো আপত্তি করছি না, ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সম্ভব। এখন আমরা বলেছি নির্বাচনের যে যা করা দরকার ওইটুকু করুক, আর এটা রেখে দিক আগামীতে যে কোনো নির্বাচিত সরকার তারা এইগুলো যতটুকু হোক জনগণকে সাথে নিয়ে তারা করবে। আর আমরা মনে করি ধরেন এইখানে অন্য একটা আলোচনা আসে যে আপনারা বলছেন জনগণকে সাথে নিয়ে করবেন, নির্বাচনে কমিটি করবে, 90-এর উপরে তো করে নাই। এটা তো সত্য কথা, যার জন্য আমরা বলেছি রিকমেন্ডেশন করার পরে আমরা ধরেন রাজনৈতিক দলগুলো যদি কতগুলো যে ঐক্যমত্য হই, ধরেন এক্স ক্ষমতায় গেল, ওয়াই গেল না, তাহলে ওয়াইও ওইটার জন্য কিন্তু সে মুভমেন্ট করতে পারবে যে এটা ঐক্যমত, এটা করো। আর এইবারের গণ অভ্যুত্থানের মধ্যে জনগণের যে চেতনাটা তৈরি হয়েছে, ধরুন আজকে যদি এই সংবিধান সংস্কারের কংক্রিট ফর্ম থাকতো, আপনি যদি এইটা নিয়ে আলোচনা আজকে করতে পারতেন, তাহলে আমরা কিছু বললে কিন্তু মানুষও চিন্তার জগৎ পাল্টাই যেত। তাহলে ক্ষমতায় যাওয়ার পরে উনি যদি ওই দায়িত্ব পালন না করতো, তাহলে জনগণও প্রেশারের কাজটা করতে পারতো। আমরা মনে করি এইভাবেই যদি আমরা সাজাতে পারি তাহলে সংস্কারের প্রস্তাবনাও রেডি করতে পারবো, আর সংবিধানের যতটুকু ভালো নির্বাচন করার দরকার আপাতত ততটুকুই করা প্রয়োজন বলে মনে করছি। কিন্তু আমরা রিকমেন্ডেশন করার পক্ষে এবং অসম্পূর্ণতা দূর করে ৭২-এর সংবিধানের মূল ঠিক রেখে আগানোর পক্ষে। স্বল্প কথা আমাদের প্রায় শেষ হওয়ার পথে, যেটা ফজলু ভাই বলেছেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে তো সব করা কাজ শেষ। আমাকে যদি বলেন আমি এত দেরিও দেখি না, আমি পরিষ্কার বলি, কেন তাও বলি, আমি এটাও বলে দিই, এটা একবার প্রেস ক্লাবের মিটিংয়ে বলেছিলাম, সেটা আমি অন ইয়ারে যেহেতু বলেছি উপদেষ্টা ছিলেন এবং নির্বাচন সংস্কার কমিটির প্রধান ছিলেন। আমি বলেছিলাম যে নির্বাচন সংস্কার যদি প্রধান হয়, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো এই কাজ ধরে গত আমরা 1 দশকের উপরে ধরে করছি, আমি তো মনে করি 15 দিন 1 মাসের বেশি সময় ওনার দরকার নাই নির্বাচন সংস্কারের জন্য। নির্বাচন বললাম, আর সংবিধান সংস্কার এত সরবরাহ যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা যদি এখন খালি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন, এবং কিন্তু আপনি জানেন অতীত অভিজ্ঞতা আছে, নির্বাচন কমিশন আগে যখন আমাদের সাথে কথা বলেছিল তারা লিখেছে যে আমরা এই কমিউনিস্ট পার্টি এই বলেছে, এইটুকু এই কারণে গ্রহণ করলাম, এইটুকু পারলাম না, এই রিকমেন্ডেশন। এইটা আমি দেখি 3 মাসের মধ্যে আস্থায় নিয়ে করা সম্ভব। তারপরে আপনি অন্যটা করেন, আমি তো 1-1.5 বছরও দেখি না, প্রয়োজন নাই তো, কারণ এটা তো আমি সংস্কারের জন্য প্রস্তাবনাটা হাজির করব। যদি আমাদের ইচ্ছা থাকে আরো কম সময় অন্ততপক্ষে এই কাজ করা যাবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করব
আমি যে কথাটা মনে করি, আমি উনার মতোই আর একটু ব্রডার ওয়েতে বলি। ইউনূস সাহেব সবার চেয়ে বয়সে বড় এখন। রাজনীতিবিদ যারা অফিসিয়ালি আছেন আমাদের দলীয়ভাবে, তাদের সবার, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে অনেক বয়স, কারণ ওনার দেশনেত্রীর বয়স হলো ৭৯ বছর, ইউনূস সাহেবের বয়স ৮৪ বছর। ইউনূস সাহেব সবার বড়, বয়সে বড়, জ্ঞানে গুণে বড়। এই ব্যাপারে আমাদের কোনো ধরনের রিজার্ভেশন নাই বলতে বা মানতে। ইউনূস সাহেব সবাইকে ডাকে, একসাথে ডাইকা বলুক কি কি করলে পরে বাংলাদেশে আমরা আমার জেনারেশনকে ভবিষ্যতে একটা নিশ্চিত সমাজ ব্যবস্থার মধ্যে রেখে যেতে, একটা নিশ্চিত একটা নিরাপদ সমাজের মধ্যে রেখে যেতে পারবো। আমার ছেলে কানাডায় আমেরিকা চলে যাবে না, আমার ছেলেরা এখানে এইরকম হবে না যে যে আমরা সবসময় একটা কমপ্লেক্সে, ইনফিরিটি কমপ্লেক্সে ভুগবো। সবাইকে উনার ডাকা, উনার কাছে কিন্তু এই সুযোগটা আসছে। উনি এইসবে যে ক্ষমতার বাড়াবাড়ি বা ক্ষমতা লিঙ্গার করান ব্যাপারটা চিন্তা না করে ওনার কাছে কিন্তু আসছে সবার সাথে মিলে কি করলে ভালো হয় বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, সবাই হেফাজতে ইসলাম বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, সব একসাথে বসেন কিভাবে ভালো হয়। যতটুক মিলবে ওনারা ততটুক করে থুয়ে যাবে, আর কথাটা লেখা যাবে। এর বেশি যদি কেউ পরিবর্তন করতে চায়, দে মাস্ট কাম থ্রু এ প্রসেস অফ ইলেকশন। তারা জনগণের প্রতিনিধি হয়ে আসতে হবে মেজরিটি নিয়ে, এটা বলতে হবে। দুই হইল, যদি কেউ রাজনীতি উনার মধ্যে করতে চায়, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি কেউ রাজনীতি করতে চায়, রাজনৈতিক দল করতে চায়, দে মাস্ট রিজাইন ফ্রম দিস পোস্ট, মাস্ট। আমরা যা বুঝতেছি জিনিসগুলা কিন্তু ভালো না। আমি কিন্তু উবায়দুল কাদের এবং শেখ হাসিনাকে বলতে, আমার মুখটা খুব, এটা কি মুখ আমি জানি না। আমি বলছিলাম যে হে আল্লাহ হাসিনা আর শেখ হাসিনা সরকারের পতন না করে আমার মৃত্যু দেয়। আমার মুখ খুব খারাপ, আরো আছে অনেক কথা। আমি উবায়দুল কাদের বলছিলাম সাধু সাবধান। আমি তাদেরকে এখন পর্যন্ত এই কথাটা বলি নাই, সাধু সাবধান এই কথাটা বলি নাই। কিন্তু যদি ওই দিকে যায় যে ক্ষমতা থেকে কিংস পার্টি করে আমরা পলিটিক্স করব, আর সবরে আমরা জেলখানার মধ্যে ঢুকাই, আমরা নিজেরা আবার নিশিতে যাই ওই ইলেকশনের, বন্ধুরা ওই ইলেকশনের যদি চিন্তা ভাবনা কেউ করে, তাদের কপালে দুঃখ আছে। হাসিনার যা হয়েছে, হাসিনার সরকারের যা হয়েছে তাই হয়েছে। উনি যে ট্রাইব্যুনালের কথা বললো, আমি ট্রাইব্যুনালের, আমি লয়ার হিসাবে, উনি লয়ার না, আপনি মাফ করে না, আমি লয়ার হিসাবে বলছি। যুদ্ধ অপরাধীদের যে ট্রাইব্যুনালের বিচার হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রাজনীতিবিদদের বিচার যতই ভুল করুক, তাদের বিচার আরেকটা ট্রাইব্যুনাল, অন্য ট্রাইব্যুনাল হোক, সেটা আমরা বিশেষ ট্রাইব্যুনাল, আমি এটা বিশেষ ট্রাইব্যুনাল হোক, স্পেশাল, নট দ্যাট ট্রাইব্যুনাল। যুদ্ধ অপরাধ বিচার শুরু হয়ে গেছে তো, এই কথা কিন্তু আমরা ওনাকে অনেক আগেই বলছিলাম। দোষ নাই, আমি তো পারবো না, আমি চাইলে কিন্তু চায়া রাখলাম, কিন্তু আমরা তো ওনাকে বলে আসছিলাম লিখিত। ঠিকই আছে, তাহলে ধন্যবাদ। আমি একটু আমারও বুঝটা ক্লিয়ার করলাম, যেটা আমরা বলেছি আজকেই শেষ হবে না, কথা কিন্তু থাইকে যাবে। ওই যে আমি বলি ১৭৫৭ সনে মীর জাফর দেশপ্রেমিক ছিল, সিরাজউদ্দৌলা ছিল বিশ্বাসঘাতক, কিন্তু ১০০ বছর পরে আইসে হইল মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। এইটাই ইতিহাস। কাজে ইতিহাসের গতি যারা পাল্টাইতে চান, কথাগুলো বলে রাখলাম, দেখেন আপনি। এই আমি চাই না রাশেদ খান মেনন, আমি একটা কথা বলি, আমি ওদের কথা বলি, রাশেদ খান মেননের মতো মানুষের বিচার যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে হোক, এটা আমি চাই না। এতে যদি কেউ আমাকে মেরে ফেলুক, আমি আমার অন্য কারো কথা বললাম না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, আপনার কি 10-20 সেকেন্ড? না, আমার মনে হয় যে আমরা এই যে আলোচনাগুলো করলাম, এটা আমরা চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সংকট সমাধান করুক, কোনো নতুন জটিলতা যাতে তৈরি না হয়, সেটা আমাদের একান্ত চাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। এবং শেষ কথা হইল, নির্বাচন যা বলছি তারা যেন চিন্তা করে, আমি এটাই আমাদের অনুরোধ। অনেক ধন্যবাদ। দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনারা দুজনই ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।